আমরা আজকের এই অনুষ্ঠানে বড্ড ভগ্ন হৃদয়ে বসছি। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে যে কোনো সময় কোনো রাজ্যে ঘটা ধর্ষণ বা নারী নির্যাতন বা শ্লীলতাহানি, মলেস্টেশনের ঘটনাগুলোকে সীমানা ভিত্তিক আলোচনা করতে আমরা চাই না। কারণ ধর্ষণ বা নারী নির্যাতন, নিগ্রহ এগুলো সমস্তটাই বক্র মানসিকতা এবং বিকৃত মানসিকতার শিকার। আমি আমার অনুষ্ঠানে একবার নয় বারবার করে বলেছি, ধর্ষক যদি বাংলাদেশের হয়, ধর্ষক যদি ভারতের হয়, তাদের মানসিকভাবে ভৌগোলিকভাবে ডিফারেন্স থাকতে পারে, একটা দেশ আরেকটা দেশ, দেশ বিদেশ হতে পারে, কিন্তু তাদের মানসিক প্রবৃত্তি একই রকম হবে। স্থান কাল পাত্র আলাদা আলাদা হতে পারে, কিন্তু মূল কারণটা একই। কিন্তু প্রশ্ন আসছে এখানে অন্য জায়গায়, যে আমাদের পশ্চিমবাংলার ধর্ষণ বা নারী নির্যাতন বা যে কোনো ঘটনা নিয়ে বিরোধীরা যেভাবে আন্দোলন করেন, যেভাবে সরকারের বিরুদ্ধে সোচ্চার হন, যেভাবে মুখ্যমন্ত্রীর প্রতিটি বক্তব্যের কাটাছেঁড়া করেন, সেটা অন্য রাজ্যে, মানে যখন বিরোধী বিজেপি হচ্ছে তখন বিজেপির পরিচালিত রাজ্যগুলোতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে রাজ্য বিজেপি কেন চুপচাপ থাকে? যদি কেরালায় ঘটনা ঘটে তাহলে বামেরা কেন চুপচাপ থাকে এই রাজ্যে? এই প্রশ্ন আমার নয়, খোদ রাজ্যের মন্ত্রী, শিশু এবং নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা এই প্রশ্ন তুলছেন। কি প্রশ্ন, কেন এই কথা বলা হচ্ছে? তার কারণ আপনারা জানেন, মহারাষ্ট্রের সাঁতারায় তরুণী চিকিৎসকের আত্মহত্যা, এবং এই আত্মহত্যায় বাড়ির মালিক সহ পুলিশ সহ একজন সাংসদ, তার যিনি ব্যক্তিগত সহকারী সহযোগী, তাদের নাম জড়িয়ে যাচ্ছে, এমনকি সাংসদেরও নাম জড়িয়ে যাচ্ছে। যেহেতু মহারাষ্ট্র বিজেপি দ্বারা পরিচালিত একটি রাজ্য, সেই কারণের জন্য প্রশ্ন তুলেছেন শশী পাজা। প্রথম আপনাদেরকে শোনাই যে শশী পাজা কি বলেছেন এই বিষয়ে, শুনুন। আমরা ব্যথিত, তাকে দিয়ে একটা চেষ্টা করানো যে নকল কিছু ফিটনেস সার্টিফিকেট ইত্যাদিদের নকল অসত্য কাজ করার। সেইখানে মহায়ুতি যে সরকার রয়েছে, বিজেপি ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সম্মানীয় একজন সাংসদ সে পর্যন্ত ফোন করে তাকে ধমকি দিয়েছে যেগুলো অসত্য কাজ এবং নকল কিছু সার্টিফিকেট না দিলে চরম পরিস্থিতি তার হবে। পুলিশের কাছে দৌড়োয়, পুলিশ ধর্ষক। মহিলা চিকিৎসক, সেই মেয়েটি আত্মহত্যা করে, আত্মহত্যা এবং মৃত হওয়ার পরে যাতে সে জাস্টিস পেতে পারে তার জন্য সে তার নিজের হাতের তালুতে লিখে দিল। একটি পুলিশ প্রশাসন, মহারাষ্ট্র সরকারের ডাবল ইঞ্জিন সরকার তার জন্যে দায়ী। যে যখন এই ঘটনাটা, ওটাও খুব মর্মান্তিক ঘটনাটা, যখন বাংলায় ঘটে অত্যন্ত মর্মান্তিক, কিন্তু শুনতে পাচ্ছি না। কোথায় যারা অভয়া আন্দোলন করেছিলেন, এখানে যারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে পৌঁছে গেছিলেন, বিদেশে পৌঁছে গেছিলেন, ক্রাউড ফান্ডিং করেছিলেন, অভয়ার নাম বাদ দিয়ে একটি ফাউন্ডেশন তৈরি হলো, কোথায় আলোড়নটা, কোথায় চর্চা, কোথায়? এটাও তো অত্যন্ত মর্মান্তিক। আজকে যারা রয়েছেন আমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই, তারপর অবশ্যই এই বিষয় নিয়ে যাব তাদের কাছে। আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত রয়েছেন, প্রীতমকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সম্রাট চক্রবর্তী, টিএমসি মুখপাত্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন, স্বাগত জানাই সম্রাট দাকে। মানব লাহা, বাম মুখপাত্র, সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, চিকিৎসক, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। সপ্তর্ষি দাকেও স্বাগত জানাই। আমি একদম প্রথমেই সম্রাটদার কাছে চলে যাই, যে তাহলে কি ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটটা সব ক্ষেত্রে গুরুত্ব পায়? মানে রাজনীতির কোন ক্ষেত্রে কার প্রিভিলেজ হবে, কার মাইলেজ হবে, সেই বুঝে কি ধর্ষক এবং ধর্ষণ নিয়ে আলোচনা হয়? মানে এটা তো একটা ভয়াবহ সম্রাটদা মানসিক প্রবৃত্তি, যে ধর্ষক বা ধর্ষণ নয়, ম্যাটারটাকে ক্যাপিটালাইজ করো যাতে আমি পলিটিক্যালি আমার ডিভিডেন্ড আমার আসতে পারে, আমার ঘরে কোর্টে বল আসতে পারে, জনমত আসতে পারে। না, সেরকম না। আজকে প্যানেলে আমরা যারা রয়েছি সবাই পুরুষ, এবং আমার অঞ্চল, আমার রাজ্য, আমার দেশ, আমার বিশ্ব, এটা সামাজিক ব্যাধির মতো ধর্ষণের একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। কোনো গণ্ডি বা কোনো মাপকাঠিতে রাখা যায় না।
আমি শুরু করি কবির সুমনের লাইনের সামান্য একটু সংশোধন করে ক্ষমাছে। আমার বিশ্ব কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে, পুরুষ বলে গাইছি এই গান শুধু মার্জনা চেয়ে। প্রতিটা ধর্ষণের ক্ষেত্রে একজন পুরুষ হিসাবে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে আমরা ক্ষমা চাইতে বাধ্য। আমি যে রাজ্যের প্রতিনিধিত্ব করছি, আমার বাংলা, আজ থেকে 15 বছর আগে এই বাংলায় কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী গড়ে দৈনিক 8টা করে ধর্ষণের ঘটনা ঘটত। আর আজকের দিনে সেই কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী গড়ে 3টে করে ঘটনা ঘটে। কোনো সুস্থ মানসিকতার মানুষ বা পুরুষ যদি আমি হই, তার জন্য গর্বিত হব না, আমি লজ্জিত। আমি সেই দিনকে মাথা উঁচু করে এই চ্যানেলে বসবো বা বক্তব্য রাখবো যেদিন আমার রাজ্যে একটাও ধর্ষণের ঘটনা ঘটবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও গড়ে প্রতিদিন 3টে করে ঘটনা ঘটছে। আমি পরিষ্কারভাবে বলি, একে অপরের দোষারোপ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে দর্শকদের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কড়া আইন। আমরা অপরাজিতা বিলের কথা বলছি, আমরা অপরাজিতা বিলটাকে আইনে প্রবর্তন করার কথা বলেছিলাম। আমরা শুনলাম টু হার্শ। ধর্ষকদের জন্য এই ধরনের মানসিকতার আমি চরম প্রতিবাদ করছি। ধর্ষকদের স্থান যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি কাট, এটাই তো হওয়া উচিত। আমি বলছি সরকারের মানসিকতা, সরকারের সদিচ্ছা। রাজ্য সরকার একথা বলছি না এই বিগত কয়েকদিনে এই রাজ্যে ধর্ষণ হয়নি, কিন্তু প্রতিটা ক্ষেত্রে রাজ্য সরকার ক্যাপিটাল পানিশমেন্টের জায়গায় দোষীদেরকে পৌঁছে দিতে পেরেছে। আমি এই প্রশ্ন আমার যারা আজকে বিরোধীরা তো স্বাভাবিক নিয়মে একটা ধর্ষণের ঘটনা ঘটলে দর্শকের কড়া সাজা চাইবে, এগুলো স্বাভাবিক। কিন্তু কোথাও যেন রাজনীতিটা এই বাংলায় এই মাত্রায় হয়ে যাচ্ছে যে ধর্ষণ হচ্ছে মুখ্যমন্ত্রীকে দায়ী করো, ধর্ষণ হচ্ছে সরকারের পদত্যাগ দাবি করো, ধর্ষণ হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে আক্রমণ করো। এটা গঠনমূলক বিরোধিতা হচ্ছে না। এই গঠনমূলক বিরোধিতা না হওয়ার ফলে ধর্ষকরা কোথাও কি অ্যাডভান্টেজ পাচ্ছে না? ধর্ষকদের ধর্ম, আমরা কিছুদিন আগে দেখলাম, আমি বিজেপির মানে পেজ থেকে যেটা ছাড়া হয়েছে, ধর্ষকদের ধর্ম চিহ্নিত করা হচ্ছে। আপনি ভাবতে পারেন, ধর্ম চিহ্নিত যখন করা হয়, যখন বিলকিস বানুর ধর্ষকদের গলায় মালা পরিয়ে বলা হয় যে তুমি হিন্দুবিদ কারণ তুমি একটা বিশেষ সম্প্রদায়ের মহিলাদেরকে ধর্ষণ করেছ, তখন ধর্ষকরা প্রশ্রয় পায়। যখন প্রজ্জ্বল রেভান্নার মতো মানুষদের পাশে দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে তার হয়ে ভোট চায়, তখন ধর্ষকরা প্রশ্রয় পায়। আমি শুধু বলতে চাই, দলমতে নির্বিশেষে এই ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হোক, সরকার সদিচ্ছা দেখায়, যেখানকার সরকার হোক, ডবল ইঞ্জিনের সরকার হোক, আমার রাজ্যের সরকার হোক, কেরালার সরকার হোক, সরকারের সদিচ্ছা প্রকাশ করুক এবং ধর্ষকদের জন্য সুস্থ মানসিকতার মানুষ দল মত ধর্ম নির্বিশেষে সামগ্রিকভাবে একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। একদম সম্রাটদা, আপনি যে প্রার্থনা করছেন বা আপনার যে উইশ, আমার মনে হয় এই মুহূর্তে টিভির সামনে বসে থাকা দল ধর্ম মত বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের এটাই প্রার্থনা এবং এটাই কামনা হওয়া উচিত যে সব কিছুর ঊর্ধ্বে উঠে। আমি প্রীতমের কাছে যাব। প্রীতম, 3টে পয়েন্ট এখানে বিশেষ, আমি আশা করব প্রীতম বিজেপির প্রতিনিধি হিসাবে টু দ্য পয়েন্ট উত্তর দিক, তাহলে মানুষের কাছেই প্যানেল অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এক, উনি বলেছেন হচ্ছে অপরাজিতা বিল রাজ্য বিধানসভায় পাশ করালো, এরপর সেটা ফাইনালি পাশ হয়ে আসলো না, অর্থাৎ ন্যায় সংহিতার মধ্যে ব্যাপারটা ইনক্লুড হলো না। এক, এর জন্য তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের ব্যক্তি, আমরা যখনই প্যানেলে তাকে অ্যাটেন্ড করেছি, তিনি এই প্রসঙ্গটা তোলেন যে অপরাজিতা বিল করতে পারলে আমরা অনেক নিয়ন্ত্রণ করতে পারতাম, আদারওয়াইজ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আরও বেশি অ্যাগ্রেসিভ আইনের জন্য তারা অ্যাপিল করেছিলেন, সেটা হয়নি। এক, কেন হলো না তার উত্তর দেবে তুমি। দ্বিতীয়ত প্রীতম, উনি বলছেন যে একটা গঠনমূলক বিরোধিতা না করে আমরা রাজনীতি করি এবং সেই কারণের জন্য ধর্ষকেরা কোথাও না কোথাও, বিশেষত উনি ধর্মের কথা উল্লেখ করলেন, এবং আমি মনে করিয়ে দিচ্ছি এই ঘটনার ক্ষেত্রে বিজেপির অফিসিয়াল পেজ থেকে দুর্গাপুরের ধর্ষণের ঘটনায় একমাত্র যে হিন্দু যে নামটি ছিল সেটা বাদ দিয়ে বাদবাকি যে 4জন মুসলিম ছিল তাদের নাম পোস্ট করা হয়েছিল। প্রীতমের অস্বীকার করার কোনো জায়গা নেই, অফিসিয়াল পেজে এটা পোস্ট হয়েছিল। উনি বলছেন এই বিরোধিতা করা হয়নি। 3, উনি যে অভিযোগটা করছেন প্রীতম, সেটা ইউজুয়ালি আমি এই পর্যন্ত কয়েক হাজার বার শুনলাম, সেটা হচ্ছে বিলকিস বানু ধর্ষককে গলায় মালা পরিয়ে হিন্দু বীর বলে তাকে স্বাগত জানানো হয়েছিল। এর উত্তর কি দেবে তুমি?
প্রথম কথা হচ্ছে যে সাতারাতে যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা। ভারতবর্ষের কোনো সুবুদ্ধ সম্পন্ন নাগরিক সাপোর্ট করে না, এবং সেই জন্য ওখানে ডেপুটি সিএম থেকে শুরু করে সবাই বলেছে যে স্ট্রিক্ট অ্যাকশন নিতে। অলরেডি একজন সাসপেন্ড হয়েছেন, একজন অ্যারেস্টেড হয়েছেন, বাদ বাকি লোকেদের ইনভেস্টিগেশন চলছে। লাস্ট 6 মাস ধরে ওই মেয়েটির সাথে এরকম ঘটনা ঘটছিল। এই 6 মাসের মধ্যে যদি এটা আপনাদের প্যানেল দিয়ে প্রত্যেকটা নারী শক্তিকে বলছি, আমার বাড়িতে আমার মেয়ে আছে, মা আছে, বউ আছে, প্রত্যেক নারী শক্তিকে, আমার বান্ধবীরা আছে, তাদের প্রত্যেককে বলছি যাই কোনো রকম কোনো অ্যাট্রোসিটিস, ব্যাড টাচ গুড টাচ আজকাল স্কুলে শেখানো হয়, কোনো কিছু হলে ইমিডিয়েটলি মা বাবাকে বলুন, ইমিডিয়েটলি। আজকাল সোশ্যাল মিডিয়া আপনাদের কাছে আছে, ঘর বন্দি করে জাস্ট একটা লাইভ করে দিন। যদি নিজের মুখ না ডেকে করতে হয় সেটা করুন, কিন্তু বলুন। যদি আমাকে দাদা বলতে দিন, এটা আরবান এরিয়ায় হবে, এটা রুরাল এরিয়ায় তুমি বলতো ডিজিটাল ইন্ডিয়াতে এখন প্রায় 90% লোকের কাছে প্রায় 4G কানেকশন। লজ্জা, সমাজ লজ্জা না, আমি তো বললাম সেই মুখ ঢেকে, গ্রামের দিকের মানুষ মুখ ঢেকে নিজের নাম বদল করে বলতে হবে। কেন এফআইআর যখন হবে তখন এফআইআরটা করতে হবে। যদি আমি দেখো আজকে যদি বলতো ওই মেয়েটি শিক্ষিত মেয়ে যে একজন MBBS পড়ছে, তাহলে আজকে ওর প্রাণে বেঁচে যেত, প্রাণটা ওর থাকতো, এবং 100% এরা গিল্টি প্রুভ হতো এবং সবাই শাস্তি হতো। আজকে দেখো তোমার এটা হচ্ছে অ্যাবাউট মহারাষ্ট্রে। এবার সেকেন্ড হচ্ছে তুমি বলছো না যে কেন আমরা বলি, আচ্ছা বলো তো ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে ধর্ষকদের অদ্ভুতভাবে কারা সাপোর্ট করে? পার্কশিট থেকে শুরু হয়েছিল 2011-এর পর। কী বলেছিল? ছোট্ট ঘটনা। হাঁসখালি কী বলেছিল? হ্যাঁ মেয়েটা না প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার্স হবে। কালিয়াগঞ্জে কী বলে? তোমার আরজি করে কী বলে? 10 লাখ টাকা তো দেওয়াই যেতে পারে। তোমার দুর্গাপুরে বলে দিল, এর আগে আরজি করে আমরা শুনলাম যে রাত্রিবেলা বেরোবে না, সরকারি নোটিফিকেশন বেরিয়ে গেল। এবার বলে গেলেন উনি যে 8টার পরে কেউ বেরোবে না। কেন, কিসের জন্য? মুখ্যমন্ত্রী আপনি তো নিজে নারী একজন, তাহলে আপনি কি 8টার পরে বেরোনো বন্ধ করে দিচ্ছেন? কালকে যখন আপনার কাছে পুলিশগুলো চলে যাবে, তাহলে আপনার কি এই পরিণতি হতে পারে? আপনি কেন বলছেন? কেন বারবার ধর্ষকদের উৎসাহ করছেন? এই যে আর সেকেন্ড হচ্ছে আপনার অপরাজিত বিল নিয়ে বলছি। অপরাজিত বিলের ত্রুটি না থাকলে কোনো বিল ফেরত আসে না। যদি ত্রুটি না থাকতো তাহলে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যাওয়ার প্রভিশন আছে। এবং তুমি বলছি এই কয়েকটা জায়গায় তো তোমার আমরা ওয়েস্ট বেঙ্গলেই দেখেছি যে কয়েকজনের কনভিকশন হয়েছে, কিন্তু কনভিকশন রেট সেকেন্ড লোয়েস্ট। মানে ভারতবর্ষ সবচেয়ে কম কনভিকশন হয়েছে এই পশ্চিমবঙ্গে। কেন? তার কারণ হচ্ছে ওরা না অপরাজিত বিল পাস করতে পারেনি, সেই জন্য। অথচ কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, কয়েকটা জায়গায় অপরাজিত বিল না থাকা সত্ত্বেও বিএনএসে মৃত্যুদণ্ডের প্রভিশন আছে, কিন্তু সেটা ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করতে হবে। ওই কামদুনির মতো লাস্টে গিয়ে ছেড়ে দিতে হবে না, যেহেতু তৃণমূল ইনভলভ আছে। আর তুমি বলো তো, সে পার্কশিট থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে, কালিয়াগঞ্জ থেকে শুরু করে, সব জায়গায় কেন ঘুরি বেড়েই? তোমার কয়েকদিন আগে পিজি হসপিটাল থেকে শুরু করে উলুবেড়িয়া, সব জায়গায় পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে তৃণমূলই যোগ। কিসের জন্য? কারণটা কি? তার কারণ হচ্ছে তৃণমূল সমাজ ব্যবস্থাটাকে এই পর্যায়ে নিয়ে গেছে। আমি বলছি না প্রত্যেকে তাই করছে, কিন্তু প্রীতম যে রাজ্যে যে শাসক, তার মানে সেই ব্যাপারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে, এটা তুমি বলছো। তুমি আজকে বলো, মানে আজকে এখানে তৃণমূল, মহারাষ্ট্রে বিজেপি, আজকে তুমি মহারাষ্ট্রের ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রের কোন আজকে সিএম বা ওখানকার ডেপুটি সিএম বা কেউ বলেছে যে না ইনভেস্টিগেশন হবে না, বা আমরা দেখি এরকম উত্তরটা নিয়ে নি ভুল করে আমরা বলতে শেষ করে যাবো, তুমি উত্তর নিও। তোমার আমার ওখানকার মহারাষ্ট্র পুলিশ এসে পুলিশে ডিফেন্ড করছে এবং গোল গোল করে দেখাচ্ছে, না এটা না, এ পুলিশ না, এ হচ্ছে আর্টিস্ট, এ আর্টিস্ট না, এ হচ্ছে পেইন্টার। ওইভাবে করে কে দেখিয়েছে? এটা কোথায় হয়েছে? শুধু একমাত্র এটা ভারতবর্ষ। এবং বিলকিস বানুতে কে করেছে না করে তার সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। যদি প্রমাণ করতে পারো আমি রাজনীতি জানি, ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। আমি জানতাম তুমি এটাই বলবে। আমি সম্রাটদার কাছে আসবো। সম্রাটদা, যেটা মূলত প্রীতম বলছে যে প্রশাসনিক স্তরে এবং পুলিশের স্তরে এমন এমন কথা বলা হচ্ছে ডেলিবারেটলি অন স্ক্রিন, টিভি, সোশ্যাল মিডিয়ায়, যার ফলে এটা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে এবং যার ফলে ধর্ষকেরা একটা মোরাল সাপোর্ট সম্রাটদা পেয়ে যাচ্ছে কোনো না কোনো জায়গায়। সিনপসিস হচ্ছে এটা। আমি আরেকটা ঘটনা বলি, যেটা আমি শুরুতে বলা উচিত ছিল বলিনি। আজকে একজন ভারতবাসী হিসেবে আমাদের একটা লজ্জার দিন। অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের খেলোয়াড়দের শ্লীলতাহানি হয় ভারতবর্ষের মাটিতে, ইন্দোরে, মধ্যপ্রদেশে, যেখানে ধর্ষণের সাম্রাজ্য গড়ে উঠেছে। যাই হোক, সেটা আমি বলছি না। প্রীতম যে কথাগুলো বললো, সেখানে অপরাজিতা বিল প্রণয়ন করতে আপত্তিটা কোথায়? যেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে ধর্ষকদের সাজা যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা অথবা মৃত্যুদণ্ড। গণধর্ষণের সাজা যাবজ্জীবন কারাদণ্ড,
জরিমানা অথবা মৃত্যুদণ্ড। টু হার্শ। আবার বলছি, রিপিট করছি কথাটা, দর্শকদের ক্ষেত্রে এই মানসিকতা কারা দেখাচ্ছে? আমি বলছি বিগত এই যে প্রীতম বললো না অনেকগুলো কথা, তার মধ্যে বললো যে পার্ক স্ট্রিট নিয়ে বললো, দুর্গাপুরের ঘটনা পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে সবটাই প্রীতম মোটামুটি পার্ক স্ট্রিট নিয়ে বলছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য অনেক কিছু বললো। আমি বলি দুর্গাপুরের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল মাতৃসুলভ। মুখ্যমন্ত্রী যেটা বলতে চেয়েছিলেন, যেটা বলেছিলেন, প্রীতম আমি ডিস্টার্ব করিনি, আশা করবো তুমি করবে না। মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, একটা বেসরকারি মেডিকেল কলেজের দায়িত্ব থাকে যে তার স্টুডেন্টরা কখন বেরিয়ে যাচ্ছে কখন ঢুকছে সেটা দেখা, কিন্তু মুখ্যমন্ত্রী এই আইন প্রণয়ন করতে চায়নি উত্তরপ্রদেশের মতো যে সন্ধ্যে 7টার পরে মহিলাদের টিউশন বন্ধ হবে। মুখ্যমন্ত্রী এই কথা বলেননি গুজরাটের মতো পোস্টার দিয়ে লেট নাইট পার্টি বন্ধ করতে হবে। আমি মানবের কাছে আসব, এক লাইন বলে শেষ করি। দাদা অনেকগুলো টপিক রয়েছে, একটা লাইন বলে জাস্ট একটা লাইন। পার্ক স্ট্রিটের ঘটনা নিয়ে বললো, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আমি মুখ্যমন্ত্রী, আমি ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছি বলে তদন্ত বন্ধ করতে বলিনি, কিন্তু সেই সময় তোমরা বিভিন্ন মিডিয়া যে 3 জনের ছবি দেখাচ্ছিলে, পরবর্তীকালে কিন্তু প্রমাণ হয়েছে ওই 3 জন দোষী নয়। মুখ্যমন্ত্রী কোথাও যেন সঠিক ছিলেন। কোন ঘটনা? এটা পার্ক স্ট্রিটের ঘটনা কথা বলছি। প্রাথমিকভাবে যে 3 জনের ছবি দেখানো হচ্ছিল তারা কিন্তু দোষী হয়নি, কিন্তু আমি মুখ্যমন্ত্রী বলে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করি। বেশ, একটু সম্রাটদাকে একটা কথা জানিয়ে দিই, যখন পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ড হয়েছে তখন সিএন তৈরি হয়নি, কাজে আমরা ছবি দেখাইনি, অনেক মিডিয়া হয়তো অন্য কেউ দেখাতে পারে। আচ্ছা, আমি মানবের কাছে আসবো, কারণ আরো অনেকেই রয়েছে। মানব, এই যে এই ক্ষেত্রে যেটা হচ্ছে, একদিকে যেটা প্রীতম বলছেন সেটা হচ্ছে প্রশাসনের গাফিলতি তো রয়েছে, সঙ্গে নিয়ন্ত্রণহীন এবং লাগাম ছাড়া বক্তব্য, যেই বক্তব্যগুলো, কারণ আগুনের মতো এখন সোশ্যাল মিডিয়া ছড়ায়, সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য ছড়াচ্ছে, নিউজ ক্লিপসগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, এবং যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। পাশাপাশি সম্রাটদার অভিযোগ যে বিজেপি চালিত যে রাজ্যগুলো, সেখানে যদি হিন্দু হয়, হিন্দুত্বের ধ্বজাধারীদের খোল্লা ছুট দেওয়া হচ্ছে, দে ক্যান ডু এনিথিং অ্যাজ দে লাইক, যা তারা খুশি তারা করতে পারেন। বিলকিস বানু তার একটা বড় উদাহরণ এবং নিদর্শন, যদিও প্রীতম বলছে এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। বামেরা কি বলবে? পাশাপাশি আজকে আরেকটা কথা উল্লেখ করে দিই মানবের কাছে যাওয়ার আগে, যারা অভয়া নিয়ে আন্দোলন করেছিলেন তারা আজ কোথায়? পুনের ঘটনা বা আপনি সাঁতারার ঘটনায় তারা কোথায়? তাদের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে রাজ্যের মন্ত্রী। মানব কি বলবে? মানব, দেখো, আশা করি আমি বলবার সময় কখনোই কারোর বলবার সময় ডিস্টার্ব করিনি। আমি ফার্স্ট রাউন্ডে কেউ ডিস্টার্ব করিনি, আমারটাও সেটা শুনবে। প্রথমত প্রীতমদা বলবার সময় যখন বলছিল আমার বেশ ভালো লাগছিল, ওই কত রকমের গুড টাচ ব্যাড টাচ সমস্ত রকমের শেখালো। আমার মনে পড়ছে আজকে শনিবার, তার আগের শনিবারে এইরকম একটা ইস্যুতে দুর্গাপুরের ঘটনা নিয়ে এখানে একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে আমি বলে গেছিলাম ধর্ষকদের কোনো রাজনীতি হয় না, ধর্ষকদের রং হয় না, ধর্ষকরা শুধুই ধর্ষক। এবং করোনা ভাইরাসের মতন, যেমন করোনা ভাইরাস ছোঁয়া লাগলে সংস্পর্শে এলে যেমন করোনা ভাইরাস ছড়ায়, ধর্ষকরাও কিন্তু কোনো না কোনোভাবে উৎসাহিত হয়েই ধর্ষণের পথে এগোয়। সেটা পশ্চিমবাংলা হোক, সেটা উত্তরপ্রদেশ হোক, সেটা মধ্যপ্রদেশ হোক, গোটা ভারতবর্ষে হোক। 2 নম্বর, আমি প্রীতমদার কথার একটা উত্তর দিয়ে রাখি। প্রীতমদা বললো যে অভিযোগ জানাতে হবে, অভিযোগ জানালে আজকে এই মেয়েটি মরতো না, ভালো কিছু হতো। আমার মনে হয় প্রীতমদা জানে না, বা না জানাটা অপরাধের নয়, তবে জেনে নিলে ভালো হয়। 19শে জুন মেয়েটি সাতরা ডিএসপির কাছে এত বড় একটা চিঠি, একটা গোটা পাতার চিঠি, A4 সাইজের পাতায় চিঠি লিখে অভিযোগ জানিয়েছিল ওই এসআই সম্পর্কে। 19শে জুন, আর আজকের কত তারিখ? আজকে হচ্ছে গিয়ে 25শে অক্টোবর। তাহলে যদি 19শে জুন থেকে 25শে অক্টোবরের মধ্যে যদি ডিএসপি ব্যবস্থা নিত, তাহলে এই মেয়েটিকে আজকে মরতে হতো না। 2 নম্বর কথা, প্রীতমদা বলেছে যে আমরা কোথাও বিজেপির কোথাও কেউ আমরা এই ঘটনাকে উৎসাহিত করি না, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি প্রীতমদাকে একটা ছোট্ট ঘটনা বলি। বেনারস হিন্দু ইউনিভার্সিটির কথা মনে আছে প্রীতমদা? 31শে ডিসেম্বর 2023 ওখানে ধর্ষণে অভিযুক্ত 3 জন ছাত্রনেতাদেরকে বিজেপিগতভাবে বিজেপির নেতারা, এবিভিপির সদস্যরা সম্বর্ধনা দিল ধর্ষণের কাণ্ডে জেল থেকে মুক্ত হয়ে আসার পরে। তারপরেও বলবে তাদেরকে উৎসাহিত করা হয় না। ছেড়ে দিলাম সাক্ষী মালিকের ঘটনা, বেটি পাড়াও বেটি বাঁচাও এর যে স্লোগানের নিচে যেভাবে ভারতবর্ষে প্রতিদিন ধর্ষণ হচ্ছে,
গোটা ভারতবর্ষে, আমি কিন্তু কোনো বাংলা বা দেশের হয়ে বলছি না, আমি নারীদের হয়ে বলছি, গোটা দেশের পক্ষে নারীরা যেভাবে অসুরক্ষিত হয়ে পড়ছে, আসলে আমাদের আইন ব্যবস্থা ঠুনকো হয়ে গেছে। কোথায় ঠুনকো হয়েছে? যে রাজ্যে অভিযুক্তের বাড়ি থেকে অভিযোগপত্র বেরিয়ে আসে, আজকে আরজি করের ঘটনায় সিবিআইয়ের যে ভূমিকা, তার যে চার্জশিটের ভূমিকা, তারপরে অভিযুক্ত তারা সঠিকভাবে দোষী সাব্যস্ত হবে, তাদের সাজা হবে, এই আশা এই রাজ্যের মানুষ ছেড়ে দিয়েছে, এই দেশের মানুষ ছেড়ে দিয়েছে। বিজেপি করলে 7 খুন মাপ, সিবিআইয়ের চোর পুলিশ খেলা বন্ধ, সন্দীপ ঘোষ অভিযোগ থেকে মুক্ত, টালা থানার ওসি অভিযোগ থেকে মুক্ত। একের পর এক ঘটনা উৎসাহিত করছে, ধর্ষকদের উৎসাহিত করছে, সেটা এই রাজ্যে উৎসাহিত করছে, বিজেপির নেতাদেরকে উৎসাহিত করছে। একজন অভিযুক্ত অভিযোগ করলে পরে বেঁচে যেত, সেই কথা যদি বলা হয়, উত্তরপ্রদেশের থানায় অভিযোগ করবার পর গোটা পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিল একজন বিজেপির এমপি। সে তো অভিযোগ করেছিল, তাহলে তার বাঁচার অধিকার ছিল, সে বাঁচতে পারলো না। কেন পারলো না? প্রীতমদা এই জবাবটাও দেবে। আমরা বলছি এই ধর্ষণ একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, একটা ছোঁয়াচে ভাইরাস। তাতে সমস্ত রাজনৈতিক দলকে সংগঠিতভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এই ধর্ষকদেরকে তুলে ফেলবার কাজ যদি না করে, তাহলে আগামী দিনে কিন্তু আপনার আমাদের কারোর ঘরের মা বোন সুরক্ষিত থাকতে পারবে না। তাই ধর্ষণকে প্রশ্রয় দেবেন না, ধর্ষকদের প্রশ্রয় দেবেন না, তাদের পরিচয় একটাই। আর আমি প্রীতমদার একটা কথার বিরোধিতা করছি যে মুখ ঢেকে প্রতিবাদ করবে। আমরা বলছি যারা ধর্ষিত তারা মুখ ঢাকবে কেন? লজ্জা পাওয়ার তো কথা তাদের, যারা এই ধর্ষণের মতন জঘন্য কাজ করছে এই সমাজে, তাদের মুখকে সরিয়ে দিতে হবে, তাদের মুখকে ঢেকে দেওয়ার কাজ করতে হবে। যারা ধর্ষিত তাদের মুখ ঢেকে রাস্তায় চলতে হবে। ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। যেহেতু ইনফেকশাস ডিজিজের কথা এখানে আসলো, রোগ, আপনি পেশায় চিকিৎসক, আমি জানি না আপনি মনোবিদ কিনা, কিন্তু এই যে ধর্ষণের জন্য যে বক্র মানসিকতা এবং বিক্রমের সাথে ধর্ষণের বেড়ে ওঠা, মানুষের বক্র ভাবনা, এই যে কারণগুলো, আমরা তো সবাই রাজনীতি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছি প্রত্যেকে, প্রীতম বলুন, সম্রাটদা বলুন, ডেফিনেটলি মানব তো প্রচণ্ডভাবেই একবারের জন্যও রাজনৈতিক গণ্ডি বা ভৌগোলিক গণ্ডি বা রাজ্যের গণ্ডি না আনাটাই বেটার। আপনাকে আমি জিজ্ঞেস করব, কি ধরনের সাইকোলজি বা কি ধরনের উৎসাহ পেলে, সেটা বোথ সাইড হতে পারে। আমাকে সেদিন একজন বলছিলেন যে ধরনের ভিডিও, রিলস, ব্লগ আজকে হয়, একজন সমাজসেবী বলছিলেন, সমাজকর্মী, তিনি বলছিলেন একজন কম বয়সী ছেলে যে সবেমাত্র তার কৈশোর থেকে যৌবনের মধ্যে পড়ছে, তার এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট যে এই ছবি দেখে তার মধ্যে যৌন উদ্দীপনা এবং লালসা জন্মগ্রহণ করতে পারে। এর জন্য এটা নয় যে আইনগতভাবে সে ধর্ষণের জন্য সিদ্ধ হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে টেন্টেটিভনেস, এই জায়গাগুলো, এগুলো কি আমাদের ভাবতে হবে, যেগুলো রাজনীতির ঊর্ধ্বে অনেক। রিল, ব্লগ, এটা কোনো রাজনৈতিকভাবে প্রমোটেড বিষয়বস্তু নয়, অথবা পোশাক, এটা বারবার করে প্রশ্ন চিহ্নের সামনে উঠে এসেছে, হয়তো প্রচুর বিতর্ক হতে পারে, প্রচুর লোকে আমাকে গালিগালাজ করতে পারেন। এই যে নানান ধরনের পশ্চার, পোশাক, রিলস, ব্লগ এবং বক্তব্য, এমন কিছু বক্তব্য, শাস্তি না পাওয়া, অপরাধীদের শাস্তি না পাওয়া, খোল্লা চোর, যেটা কিছুক্ষণ আগে মানব বলছিল, কোন কারণটা মূলত দায়ী? নমস্কার, প্রথমে শুভ সন্ধ্যা। দুটো জিনিস খুব পরিষ্কার করে দেওয়া দরকার। ধর্ষণ করা বা ধর্ষণের ভাবনা চিন্তা আপনার মনের মধ্যে উদয় করা, এটা সামাজিক আইনি ব্যভিচার, কিন্তু প্রকৃতপক্ষে মেডিকেল টার্মিনোলজি আমরা এটা কখনোই রোগ হিসাবে বলতে পারি না। একটা শব্দ আপনি একটু আগে ব্যবহার করলেন, ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট মানে জৈবিক তাড়না। দেখুন, আমরা চতুষ্পদ প্রাণীর মতন একটা প্রাণী নই। আমরা সামাজিক বিবর্তনের মাধ্যমে একটা সভ্য সমাজে রূপান্তরিত হয়েছি। সুতরাং মানুষ আমরা ইনস্টিংক্ট চালিত, এই যদি কথাটা আমরা ভাবি, তাহলে ইনস্টিংক্ট আর পেডিগ্রি অনেকটা পশুদের সাথেই তুলনা চলে। এটা আমাদের মানব সমাজের, মানব সভ্যতার সাথে তুলনা করাটা মানে মানব সভ্যতাকে ছোট করা। একটু আগে আপনারা প্রত্যেকেই বক্তব্য পরিষ্কার করে বলেছেন যে ধর্ষকের কোনো জাতি, ধর্ম, বর্ণ, সমাজ, ইভেন রাজনীতি, তার কোনো অস্তিত্ব হয় না। একটা বিকৃত মানসিকতার লক্ষণ। এবার যদি আমরা একটা একটা করে পয়েন্টে আসি যে বিকৃত মানসিকতার কারণগুলো কি, এরকম কি যে ইন্টারনেট বা মোবাইল হঠাৎ করে ধর্ষণ নামক নতুন একটি শব্দের জন্মদান করেছে আমাদের ইতিহাস বা পৃথিবীর বুকে, ভারতবর্ষে, বাংলায় বা পশ্চিমবঙ্গে? এরকম নয়। ইন্টারনেটের জন্ম, মোবাইলের জন্ম বিগত 30 বছর সময় যদি বাদ দেন, তার আগেও কিন্তু ধর্ষণ নামক শব্দটি ছিল এবং বিকৃত মানসিকতার শব্দের মানুষ ছিল।
সময় পরিবর্তনের সাথে আমাদের নেট ইন্টারনেট দুনিয়া এসছে, অনেক ভালো খবর আমাদের কাছে আসছে, তথ্য পরিসংখ্যান আমাদের হাতের মধ্যে আসছে, তার মধ্যে কিছু খারাপ জিনিস, খারাপ তথ্য, ইন্টারনেটের প্রভাব আমাদের মধ্যে পড়েছে। কিন্তু দুটো জিনিস বিশদভাবে আমরা বলবো। একরকম হচ্ছে রাজনৈতিক দিক থেকে কিছু মানুষ এই ধর্ষণটাকে কখনোই ডিফেন্ড করতে পারেন না, সেটা জাতি, ধর্ম, বর্ণ। আজকে যখন মহারাষ্ট্রে একটি ডাক্তার বন্ধু, আমারই এক ছোট বোন, তার উপর যখন ঘটে যাচ্ছে, তখন আমরা জাতিগতভাবে বা বর্ণগতভাবে নয়, প্রত্যেকে আমরা মানবিকতাগতভাবে তার বিরুদ্ধে সোচ্চার। দ্বিতীয়ত, যে এই ধর্ষিতা মহিলা, তিনি কার কাছে ধর্ষিতা? আইনের রক্ষকের কাছে। খুব ভেবে দেখুন, বক্তব্যটার মধ্যে খুব গুরুত্ব আছে। এখানে রক্ষকই হচ্ছে ভক্ষক। মানুষ যাচ্ছে পুলিশের কাছে তার রক্ষার জন্য, প্রশাসন পুলিশকে সেই রক্ষার অধিকার দিয়েছে, কিন্তু যখন সামাজিক সুরক্ষা পাচ্ছে না, ডিএসপির কাছে আবেদন করে, তখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তাই জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়, হাতের ওপর লিখে তাকে মৃত্যুবরণ করতে হয়। তার মানে এর মধ্যে একটা সামাজিক অবক্ষয়ের পরিষ্কার চিত্র রয়েছে। কদিন আগেই আমি দেখলাম, এখানে আমি ডাক্তার হিসেবে বলছি, শুধু তাই নয়, শুভেন্দুবাবু তার টুইটে, বিজেপির টুইটে যখন লিখেছিলেন আমাদের দুর্গাপুরের ঘটনাটি নিয়ে, 4টি ছেলের কথা লিখেছেন, একটি ছেলের কথা তিনি বাদ দিয়েছেন এবং তাদেরকে পরিষ্কার একটা শব্দ ব্যবহার করেছেন, জিহাদি এবং ইসলাম, এই দুটো শব্দ ব্যবহার করেছেন। দেখুন, ধর্ষকদের সাথে এই ধরনের শব্দকে গুলিয়ে দিলে আমাদের মূল উদ্দেশ্য থেকে আমাদের ভাবনা চিন্তাটা চলে যাবে। মানসিক ভাবনা চিন্তা যার মাধ্যমে পরিচালিত হয়, ফ্রয়েডীয় তত্ত্বের মাধ্যমে। আপনার অন্তরের মধ্যে নিবৃত কোনো চেতনা, আপনি যখন ভাবনা চিন্তা করতে পারছেন না, ফ্রয়েডীয় মনস্তত্ত্ববিদ বলে, মনস্তত্ত্বের ভাবনায় বলে, আপনার মধ্যে আপনার না পাওয়া জিনিস চাহিদার জন্য পূরণ হয়, কিন্তু ধর্ষণ তার কোনো যুক্তি হতে পারে না। সুতরাং সামাজিক চাহিদার কারণে, জৈবিক চাহিদার কারণে যারা ধর্ষণ করছে, এটা কখনো বাস্তব সমাধান, একটা পথ নয়। এটা সম্পূর্ণ একটা মনস্তাত্ত্বিক সমস্যা এবং বিকৃত রুচির, কুরুচির সমস্যা। এবং ধর্ষকদের উপযুক্ত শাস্তির আগে বারবার যে কথাটা বলা হয়েছে, আমি সে কথাটা বলবো। ধর্ষকদের উপযুক্ত শাস্তি শুধু নয়, এমন আমাদের লোম খাড়া করা, এমন এক শিহরণ জাগানো শাস্তি দেওয়া উচিত। অপরাজিতা বিলও হয়তো তার তুলনায় দুর্বল। আমি অপরাজিতা বিল পাস হয়েছে যখন বিধানসভার মধ্যে, আমিও তার মধ্যে ছিলাম, কিন্তু একটু আগে আমাদের বললেন যে বিলের সমস্যার জন্য নাকি অপরাজিতা বিলটা পাস করা হয় না। না, আমি অপরাজিতা বিলের আগে ডক্টর সপ্তর্ষিবাবু আপনাকে একটা কথা বলি। আপনি জানেন যে দিল্লি, মানে আপনি একটু আর্টিকেল ফলো করলে দেখতে পাবেন, আমরা নিউজে থাকি বলে আমাদের ফলো করতে হয়, যে রাতে দিল্লি ধর্ষণ কাণ্ডে 4 জনের ফাঁসি দেওয়া হয়েছিল একসাথে তিহার জেলে, সেই রাতে আমাদের সারা ভারতবর্ষে ধর্ষণের পরিমাণটা কত ছিল। আপনি বলছেন অত্যন্ত নির্মম শাস্তি দিতে হবে, আপনি একটু দেখে নেবেন, আমার কাছে তথ্য আছে, আপনি চাইলে আমি আপনাকে পাঠিয়ে দেবো। যেদিন রাতে 4 জনকে নির্মম, মানে এটা তো সব থেকে ম্যাক্সিমাম পানিশমেন্ট, 4 জনকে একসাথে ফাঁসি দেওয়া হচ্ছে একসঙ্গে পাশাপাশি দাঁড় করিয়ে, সেই দিন ভারতবর্ষে কতগুলো ধর্ষণ হয়েছিল আপনি একটু স্ট্যাটিস্টিক্সটা বার করবেন। কাজে খুব বড় শাস্তি বা ভয়াবহ শাস্তি, বা তাহলে তো আমরা সেই শাস্তিগুলো কমাতে চাইছি, তাহলে তো আপনি এই সংযুক্ত আরব শাহী মানে মুন্ডুচ্ছেদের যে প্রবিধান ছিল সেটার থেকে সরে এসছে তারা, আমি যতদূর জানি। এইরকম ধরনের শাস্তি চাইছেন। ক্যাপিটাল পানিশমেন্টের পাশাপাশি আমাদের আইনের যে ছাড়ের জায়গাগুলো রয়েছে, সেইগুলো যত শিথিলতা করা যাবে, যত দ্রুত শাস্তি প্রক্রিয়া করা যাবে, তাতে আমাদের যারা এই সমস্ত ভাবনা চিন্তার সাথে যুক্ত হচ্ছেন বা বিকৃত মানসিকতার মানুষজন, তাদের মধ্যে ভীতি সঞ্চার করা যাবে। প্লাস রাজনৈতিক ভাবে কিছু লোক তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা চলছে, এখানে যখন আমরা দেখতে পাচ্ছি, সেই ডিফেন্ডেন্স ব্যাপারটাকে খুব বন্ধ করা দরকার। ধর্ষকের কোনো আবারও শাস্তি কোনো জাতি, ধর্ম, বর্ণ হয় না, একদম পরিষ্কার। মানুষের কাছে এটা একটা ঘৃণ্য জিনিস। পশু ইনস্টিংক্টে চালিত হয়, মানুষ ইনস্টিংক্টে চালিত হয় না। বেসিক ইনস্টিংক্ট শব্দটা সিনেমা রচনা করা হয়েছিল মানুষের জন্য, কিন্তু সেটা কোনোভাবেই ধর্ষণকে ডিফেন্ড করার জন্য নয়। সুতরাং আমাদের এই বিষয়ে খুব স্পষ্ট ভাবনা, যে বাংলায় যেমন অপরাজিতা বিল পাস করা হয়েছে, সেটাকে প্রকৃতপক্ষে প্রণয়ন করা হয়। আর এই প্রসঙ্গে বললে, 19টা বিল বাংলায় পেন্ডিং রয়েছে, অপরাজিতা বিল নয়, বাংলায় বিধানসভায় পাস করা 19টা বিল রাজ্যপাল সই না করার জন্য তারা বিল হিসেবে পেন্ডিং রয়েছে, আইন হিসেবে প্রণয়ন হয়নি। অপরাজিতা তার মধ্যে অন্যতম একটা। সুতরাং এই বিলটা প্রণয়ন করা উচিত। এইরকম ভাবনা চিন্তামূলক মানুষকে, যারা বিকৃত মানসিকতার মানুষ, তাদেরকে
তাদের মধ্যে ভীতি সঞ্চার হওয়া দরকার। ঠিক। পিপল মাস্ট ডিয়ার অ্যাবাউট দিস ব্যাড থিংস। ঠিক, আপনি অসাধারণ সুন্দর জায়গাগুলো বলেছেন, কিন্তু আরও এক জায়গায় আপনার বক্তব্যের সঙ্গে এই বর্তমানের এই অবস্থার পারসেপশন মিলবে না। কারণ গত বছর 2024 আগস্ট মাসে আরজি করে যে নক্কারজনক ঘটনা ঘটেছিল, আপনি একটু আগে বললেন না যে মহারাষ্ট্রের কেসটায় রক্ষকই ভক্ষক, আপনি একটু ভেবে দেখুন সঞ্জয় রায় কোন ডিপার্টমেন্টে কাজ করতেন, তার কাজ কি ছিল, এবং সে কি করে রাতের বেলায় আরজি করে 4 তলার উপরে চলে গেল। এই সমস্ত প্রশ্নগুলো প্রমাণ করে যে আপনি ঠিক যেভাবে কয়েনটা দেখবেন তার উল্টো দিকটাও আরেকবার ঘুরে দেখতে হবে। আমি কোনো রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে আসছি না, মানে এটা হতে পারে যে আমি পুলিশ প্রশাসনে কাজ করি বা আমি সিভিক ভলেন্টিয়ার, তার মানে আমার হাতে বেশি পাওয়ার রয়েছে যে আই ক্যান ডু এনিথিং। একটা কথা বলে দিই, স্যার বললেন, আমি স্যারকে রেসপেক্ট দিয়েই বলছি যে আমাদের রাজ্যে নিরাপত্তা এত ভালো জায়গায়, আমরা যেখানে বলি পশ্চিমবাংলার 1 নম্বর হসপিটাল হচ্ছে কি এসএসকে, আমি এটা নিয়ে আসবো ভাই, এইখানে ঢুকে আমি মানব আসছি, আমি এটা নিয়ে আসবো, আমি এরপরেই এটা নিয়ে আসবো, এবং আমি তুলবো, মানব প্লিজ, আমি এরপরেই এটা নিয়ে তুলছি। এবং আজকে আমি বলে দিই, স্বাস্থ্য দপ্তর সেই মানে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এসএসকেএম এর ক্ষেত্রে, এবং আজকে মুখ্যমন্ত্রী মারাত্মক উষ্মা প্রকাশ করেছেন। মুখ্য সচিব আজকে নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী ফোনে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা সেগুলো দেখাবো। কিন্তু এসএসকেএম এর এই যে মারাত্মক ঘটনা, যেখানে 14-15 বছরের একটি নাবালিকা একজনকে, যাকে আউটডোর পেশেন্ট, সে তাকে নির্যাতন করা হলো, তার শ্লীলতাহানি করা হলো, এই ঘটনায় যে প্রশ্নগুলো উঠে আসছে আপনারা চমকে যাবেন সেই জায়গাটা দেখলে, চমকে যাবেন যে কি কি জায়গাগুলো উঠে আসছে। অভিরূপা শাহ আমাদের প্রতিনিধি সেই অংশটুকু তুলে ধরেছে, প্রত্যেকটি লাইনে যুক্তিসঙ্গত প্রশ্ন রয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, যে গত 2 বছর আগে অমিত মল্লিকের চাকরি চলে যায় এসএসকেএম হাসপাতাল থেকে। এবার এসএসকেএম হাসপাতালে তিনি যখন কাজ করতেন, তিনি কি দায়িত্বে ছিলেন? তিনি গ্রুপ ডি অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কখনো এসএসকেএম হাসপাতালের দায়িত্ব সামলাতেন, আবার কখনো বা এসএসকেএম হাসপাতালের ইউনিট 2 শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের দায়িত্ব তিনি সামলাতেন। এবং খুব উল্লেখযোগ্য বিষয়, যে ঘটনা তিনি ঘটিয়েছেন এসএসকেএম হাসপাতালের অন্দরে, সেই ঘটনা ঘটানোর সময় তিনি যে মানে তার যে পোশাক ছিল, পরনের যে পোশাক, সেটা পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে চিকিৎসকদের একটা অ্যাপ্রন তিনি পরেছিলেন, যেটা পুলিশ তদন্ত মারফত জানতে পারছে যে এই অমিত মল্লিক তিনি যখন গত 2 বছর আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন, সেই সূত্রেই তিনি কোনোভাবে চিকিৎসকদের যে অ্যাপ্রন, সেই অ্যাপ্রন জোগাড় করেছিলেন, এবং সেই অ্যাপ্রন পরেই তিনি এসএসকেএম হাসপাতালে ঘুরে বেরিয়েছিলেন। এবার এখানে দুটো প্রশ্ন উঠছে। এক, সেটা হচ্ছে একজন চুক্তিভিত্তিক কর্মী, তিনি অ্যাপ্রন জোগাড় করছেন এবং জোগাড় করার পর তার চাকরি চলে গিয়েছে, 2 বছর হলো, তিনি এখনো ওই হাসপাতালে যাতায়াত করছেন অ্যাপ্রন পরে। কারোর চোখে পড়লো না হাসপাতালে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যে অথরিটি রয়েছে, তাদের এই বিষয়টা কি করে সম্পূর্ণরূপে নজর এড়িয়ে গেল। বকলমে তিনি এখন বর্তমানে বহিরাগত, একজন বহিরাগত, তিনি চিকিৎসকদের অ্যাপ্রন পরে ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালের এই অন্দরে, কারোর চোখে পড়লো না। ফলে এখানে হাসপাতালের চরম থেকে চরমতম গাফিলতি নজরে আসছে। খুব স্বাভাবিকভাবে অন্ততপক্ষে আরজি করের ঘটনা ঘটবার পর একদিকে মানুষের হৃদয় ভেঙে গিয়েছিল, আরেকদিকে সমাজের একটা বড় অংশের মানুষ তারা নির্দিষ্ট করে ভেবেছিলেন আর মনে হয় হসপিটাল কেন্দ্রিক কোনো নারী নির্যাতন বা ধর্ষণ বা নিগ্রহের ঘটনা ঘটবে না, কারণ এত কড়া নিরাপত্তা হবে। আপনার মনে আছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, বারবার করে সিসিটিভি 2-3টে শুনানি হয়ে গেল সিসিটিভি নিয়ে, লাগানো হয়েছে এত সংখ্যক সিসিটিভি। কার্যক্ষেত্রে কি দেখা যাচ্ছে? ডাক্তারের অ্যাপ্রন পরে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে এক বহিরাগত 4র্থ শ্রেণীর স্টাফ, সে ঘুরে বেড়াচ্ছে তার চাকরি চলে যাওয়ার 2 বছর পরে। আরেকটা প্রশ্ন আসছে, একই রকমভাবে সে বর্তমানে এখন এসএসকেএম শম্ভুনাথে নয়, সে এনআরএসে কাজ করে। এনআরএসে এই ধরনের কোনো অভিযোগ নেই তো? সম্রাটদা, বোঝা যাচ্ছে যে কত ফাঁক ফোকর থাকলে একজন 4র্থ শ্রেণীর কর্মী সে ডাক্তারের অ্যাপ্রন পরে হাসপাতালের মধ্যে দেদার ঘুরে বেড়াতে পারে। সিসিটিভি বলছে, আপনার রাজ্যে মানে এই রাজ্যের পুলিশ বলছে। না, স্বাভাবিক, এই ঘটনাটা দুর্ভাগ্যজনক এবং এটা স্বীকার করে নিতে কোনো দ্বিধা নেই। এই ঘটনাটা অনভিপ্রেত হওয়া বাঞ্ছনীয় ছিল না, কিন্তু তফাৎ আছে। পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে আইনের শাসন চলে, ঘটনা ঘটা 24 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আরও আগে
হ্যাঁ, আরো খুব 24 দ্রুত ঘন্টার পুলিশ মধ্যে খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। মানে আমি যেরকম জানি ঘন্টা দুয়েকের মধ্যে arrest হ্যাঁ, হয়েছে। আমি শুধু একটা কথা বলি যে নিশ্চয়ই পরিকাঠামোগত, যেটা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিকাঠামোগত উন্নতি প্রয়োজন। একটা জিনিস তো মানতে হবে, রাজ্যে আমাদের মেডিকেল কলেজের সংখ্যা এই 15 বছরে মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোন জায়গায় বৃদ্ধি করেছে, হাসপাতালে বেডের সংখ্যা কতটা বৃদ্ধি করা হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে স্বাস্থ্যসাথী। আমরা একই সঙ্গে, আপনারা এখানে সবাই জানি যে কেন্দ্রীয় সরকার আমাদের ন্যায্য পাওনা টাকাটাকেও আটকে রেখেছে। তার জন্য ধর্ষণ বাড়ছে। না, ধর্ষণের কথা বলিনি, পরিকাঠামোর কথা বলেছি। পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের উন্নয়ন সম্রাট, আপনি দেখছেন একজন পোশাক পরে নিরাপত্তাহীন পুরো দেদার ঢুকে যাচ্ছে। যেটা বলছি, হাসপাতালে আপনি সিসি ক্যামেরার কথা বললেন তো, যেটা পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আরো তৎপর হওয়া উচিত ছিল বলে আমি তো মনে করছি, যে একটা সিসি ক্যামেরাও কেন খারাপ থাকবে না। আমার পরিকাঠামো উন্নয়ন নিয়ে কোনো ডাউট নেই, হসপিটাল হয়েছে, লোক বেড়েছে, বেড বেড়েছে, সব ঠিক আছে, কিন্তু এই তো কালকের ঘটনা, পরশুদিনের ঘটনা, এটা তো পরশুদিনের ঘটনা। না, সেটা বলা হচ্ছে না, আরো পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন আছে বলা হচ্ছে। নিরাপত্তা, সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার নয় দাদা, নিরাপত্তা, সেফটি সিকিউরিটি, প্রত্যেক ক্ষেত্রেই, প্রতিটা ক্ষেত্রে আরো 10টা সিসি ক্যামেরা লাগালে ভালো হতো যদি মনে হয়, তাহলে 10টা সিসি ক্যামেরা প্রয়োজন আছে। সিসিটিভির প্রশ্নই নয়, সিসিটিভিতে তো ধরা পড়লো, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যাকশন, কিন্তু প্রোঅ্যাক্টিভ অ্যাকশনটা কি? মানে একটা লোক, বাইরের লোক, সে ঢুকে পড়ছে ভেতরে, তাকে আটকানোর, তাকে ট্র্যাক করার জন্য সিসিটিভি তো আটকাতে পারে না। আমি প্রথমেই বলে নিয়েছি, ঘটনাকে কেউ সমর্থন করে না, দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, এটা কিন্তু ফার্স্টেই বলা। এবং সেক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা বলেছেন, চিকিৎসক নার্সদের সুরক্ষা বৃদ্ধি করা, তার সঙ্গে একটা হচ্ছে হাসপাতালে পরিকাঠামোগত উন্নতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, এইগুলো তো রয়েছে। এইগুলোর ক্ষেত্রে আমাদের মানে সদর্থক ভূমিকা রাজ্য সরকার পালন করছে। এবং স্বাস্থ্য ক্ষেত্রে এই গত 15 বছরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিপ্লব এনেছেন, সেই বিপ্লবের ক্ষেত্রে না, সেটা আমি বুঝলাম। আমি এবার প্রীতমের কাছে যাব। যে নির্দেশগুলো আজকে দেওয়া হয়েছে পরিষ্কার করি, যেটা সম্রাটদা বললেন, এছাড়াও দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা এসছে। এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অবাক হয়ে বলছেন ফোনে, মানে এই কথা আমরা নোট করছি, যে উনি বলছেন যে এত সিসিটিভি আছে, নজরদারির লোক নেই। মানে সিসিটিভি উইন্ডোগুলো ফাঁকা চেয়ারের সামনে রয়েছে, যেখানে নজরদারির লোক নেই। এক, আমি বলছি নয়, দেবাশিস চক্রবর্তী বলছেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। দ্বিতীয়ত, উনি বলছেন যে বেসরকারি নিরাপত্তারক্ষীদের ভেরিফিকেশনের নির্দেশ, যারা ঢুকছে তাদের আই কার্ড, তাদের আইডি যাচাই করতে হবে। একই রকম কথা আমরা আরজি করের ক্ষেত্রে ওই কড়া বজ্র আটুনির কথা শুনেছিলাম। কিন্তু যেটা নেত্রী বলছেন, দল যেটা চাইছে, বা রেদার দল বাদ দিন, প্রশাসন যেটা চাইছে, সেটাকে কাজে কলমে করতে গেলে সমস্যাটা কোথায় আসছে, এই প্রশ্নই আমার সপ্তর্ষি ব্যানার্জির কাছে থাকবে। তারপর আমি প্রীতম আর মানবকে দিয়ে উত্তর নেব, যে এই ধরনের প্রস্তুতিগুলো সরকার নিচ্ছে, কার্যক্ষেত্রে কাজ করছে না, কোটি টাকার মিসাইল উঠছে না কেন, এই প্রশ্ন আপনি বলবেন। একটা ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে যেটা বলবো, যে বিগত 26 বছর ধরে ডাক্তারি পেশা এবং ডাক্তারি পড়ানোর সাথে যুক্ত থাকার জন্য এনআরএস মেডিকেল কলেজ এবং পিজি তিনটা হসপিটালে কোনো না কোনো সময় আমার কাজ করার অভিজ্ঞতা আছে। আপনাদের বাস্তবিক জিনিসটা বুঝতে হবে, আরজিকর ঘটনার পর প্রথম আমাদের এ ধরনের টনক নড়ে, এরকম নয় আমাদের এখানে কোনো সরাসরি কোনো স্ক্রিনিং সিস্টেম ছিল না। ডেফিনেটলি তারপর রাতের সাথী বহু সিসিটিভি ইনস্টলেশন হয়েছে, কিন্তু তার মধ্যেও সমস্ত ভুলের মধ্যে থেকে কোনো একটা ব্যক্তি যখন এটাকে চৌর্য বৃত্তির মতন অ্যাপ্রন, আপনি বারবার বলছেন যে অ্যাপ্রন জোগাড় করছে, দেখুন অ্যাপ্রন জোগাড় করতে হয় না। কলেজ স্ট্রিটে যাবে, স্টুডেন্টদের জন্য, ল্যাব টেকনিশিয়ানদের জন্য, টেকনোলজিস্ট যারা রয়েছে তাদের জন্য সুলভে অ্যাপ্রন কিনতে পাওয়া যায়। ডাক্তারদের অ্যাপ্রন বলে করে আলাদা অ্যাপ্রন হয় না। আমরা যারা অ্যাপ্রন পড়ি মেডিকেল এডুকেশনে, সবাই হোয়াইট কোট অ্যাপ্রন পরে থাকি, মোরাললেস মেডিকেল কলেজগুলোতে একই রকম সিস্টেম চলে। একটা স্পেসিফিক লোক, তাকে আইডেন্টিফাই করার জন্য নিশ্চয়ই ডেফিনেটলি একটা কোথাও সিস্টেমের ত্রুটি রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে আজকে বিশদে বলেছেন সচেতন হওয়ার জন্য, এবং এই সিসিটিভি গুলো ইনস্টল করা হচ্ছে, ডেফিনেটলি তাদের একটু কড়া অবজারভেশন করা দরকার। কিন্তু ওই মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র একমাত্র পেশেন্ট দোকে আর ডাক্তার দোকে তা নয়, এই বাদেও প্রত্যেক বছর প্রায় 200 থেকে 250 করে স্টুডেন্ট রয়েছে, এমবিবিএস স্টুডেন্ট রয়েছে, যারা জুনিয়র ডাক্তার রয়েছে। পুরো স্ক্রিনিং সিস্টেমটার নিশ্চয়ই কোথাও দুর্বলতার মধ্যে ফাঁক বলে এইরকম একজন মানুষ, যাদের মেইন সমস্যাটা প্রথমেই আবার বললাম মানসতাত্ত্বিক সমস্যা। ব্যভিচারকারী কিছু মানুষ রয়েছে
তাদের মনস্তাত্ত্বিক সমস্যা, তাদেরকে আপনি পশ্চিমবঙ্গে রাখুন, আরজি করে রাখুন, এনআরএস এ রাখুন, তাদেরকে স্ক্রিন আউট করার জন্য ডেফিনেটলি আরো কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তার উপযুক্ত ব্যবস্থা ডেফিনেটলি সরকার গ্রহণ করছে। কিন্তু এই ফাঁক বলে চলে যাওয়া একটা মশা মাছির মতন এরকম ব্যাপার নয়। যারা মনস্তাত্ত্বিকভাবে খারাপ তারা কিন্তু তাদের এই চেষ্টা বারবার করবে। সরকার এবং আমরা সবাই সচেতনভাবে আটকাতে হবে। শুধুমাত্র 4টে প্রহরী বা যারা ওখানে রয়েছে, নাইট গার্ড বা নাইট শেল্টার বা সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ, তাদের দায়িত্ব নয়, ডেফিনেটলি আমাদের প্রত্যেকের দায়িত্ব। যারা ঢুকছে অ্যাপ্রন করলেও তার ডেফিনেটলি আই কার্ড ক্যারি করা দরকার, আই কার্ড স্ক্রিনিং করা দরকার, যে বিষয়ে অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন। এবং গত 26 বছর ধরে আমি দেখেছি এর আগে একটা ফেস ছিল যখন আমরা অ্যাপ্রন পড়েও হয়তো মেডিকেল কলেজে পড়াশোনার সময় ঢুকিনি। যদি আমি পাস করেছি আজ থেকে 20-22 বছর আগে, তখন সিস্টেম অন্যরকম ছিল না, সিসিটিভি বলে কোনো জিনিস আমরা জানতাম আজ থেকে 22 বছর আগে। না সে তো নিশ্চয়ই টেকনোলজি পরিবর্তনের সময় ডেফিনেটলি যখন এরকম একটা দুর্ঘটনার মতন ঘটনা ঘটেছে, আমিও মনে করি আমারও শিহরণ লাগে। যখন এনআরএস এ আমি পড়াশোনা করেছি, ডাক্তারি করেছি, নাইট লেবার ডিউটি করেছি, এমার্জেন্সি ডিউটি করেছি, রাত 12টার সময় আমরা চা খেতে গেছি শিয়ালদায়, কিন্তু ঘটনাক্রমে কোনো দুর্ঘটনা ঘটেনি। কেন ঘটেনি এখন ভাবলে হয়তো নিজেদেরকেও আশ্চর্য লাগে। এবং এই বিকৃত মানসিকতার লোক, আবার আমি বারবার জোর দিচ্ছি, যে ধরনের লোকগুলো এটা ঘটাচ্ছে, আরজি করে সিভিক ভলেন্টিয়ার হোক বা আজকে এরা প্রত্যেকেই বিকৃত মানসিকতা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, একদম তাই। তাই মুখ্যমন্ত্রী বা কোনো দল না সেটা আমরা একবারও অনুষ্ঠানে বলছি না। এর কোনো রাজনৈতিক দলই বলেন না, বা কোনো রাজনৈতিক দলের হায়ারার্কি বা কোনো রাজনৈতিক দলের যার ইডিওলজিতে চলে তিনি কখনোই কাউকে বলতে পারেন না যে তুমি ধর্ষণে উৎসাহ দেওয়া। কিন্তু সেই ক্ষেত্রে কথার প্রসঙ্গগুলো যেটা প্রীতম তুলছিলেন, মানে আমি শুধু ভাবছি যদি এরকমভাবে সিআরপিএফও কখনো বলা শুরু করে যে আমাদের এই পুরো ব্যবস্থাপনার ফাঁক গলে একজন এরকম মানসিক বিকৃত মানুষ এরোপ্লেনে এয়ারক্রাফটের মধ্যে ঢুকে পড়েছে, তাহলে প্রায় প্রত্যেক দিন এরকম ধরনের মারাত্মক না হচ্ছে। দেখুন না, কাশ্মীরে ঢুকে পড়েছে, আমি জানি 4-4টে লোক 300 কিলোমিটার পেরিয়ে ঢুকেছে, তারা গুলি করেছে, স্বচ্ছন্দে বেরিয়ে চলে। সেটা তো হয় যখন দেখুন আমেরিকার মতো দেশেও, যখন আমেরিকাতেও যখন 9/11 হয়েছে তখন ওই মোহাম্মদ আটা সহ আর অন্যান্যরা নিরাপত্তার ফাঁক বলেই ঢুকেছিল, বলছে তো ঢুকে যাচ্ছে। বেশ প্রীতম, এই যে নিরাপত্তার ফাঁক গলে মানসিক বিকৃত লোকেরা ঢুকে যাচ্ছে এবং তারা মারাত্মক অপরাধ সংগঠিত হচ্ছে, যার দায়ভার যারা সরকার চালাচ্ছে তাদেরকে নিতে হচ্ছে খুব স্বাভাবিকভাবে। এটা তো সরকারের বা প্রশাসনের কোনো ত্রুটি নয়। তাহলে আচ্ছা দেখো, সুপ্রিম কোর্টে যখন এই আরজি করের মামলা চলছিল না, আমরা প্রতিদিন আগ্রহ করে সবাই মিলে লাইভ দেখছিলাম। সুপ্রিম কোর্টে যে গাইডলাইনটা দিয়েছিল আজ অবধি সেই গাইডলাইন মানা হচ্ছে কিনা একবার তুমি সরকারি প্রতিনিধি জিজ্ঞেস করো না, মানা হয়নি। সেকেন্ড হচ্ছে দেখো, আজকে এই বারবার বলছে না সামাজিক ব্যাধি, সে পার্কশিটে তৃণমূলের এক নেত্রী, সে এমপি, সে বলছে না এটা গ্রাহক এবং তার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছিল। আমরা কসবাতে তৃণমূলী এক নেতা, সে তার আরেকজন নেত্রীকে ধর্ষণ করে দিল। তোমার এই যে উনি যে সপ্তর্ষি বাবু যেখান থেকে আসছেন, সে বসিরহাটে শেখ শাহজাহান পিঠে বানাতে থাকতো, ওনারা জানতেন না শেখ শাহজাহান কী ধরনের মানুষ। শেখ শাহজাহানের তোমার একটার পর একটা ক্রিমিনাল অফেন্স, তোমার রাত্রিবেলা যৌন নির্যাতন, ওনাকে সাপোর্ট করছেন কে? ওনাকে সাপোর্ট করছেন মুখ্যমন্ত্রী কোথায় দাঁড়িয়ে? বিধানসভায় দাঁড়িয়ে। এই যে মানসিকতা, এই মানসিকতার কথা বলছি। সামাজিক ব্যাধি আমরা সবাই জানি, কিন্তু সামাজিক ব্যাধিকে যদি আমরা বারবার সাপোর্ট করি তাহলে কী হবে? এই কয়েকদিন আগে তোমার এখানে এসেছিলাম তোমার ডিবেট করতে, উলুবেড়িয়ার কেস হচ্ছিল। সেই উলুবেড়িয়াতে একজন আরেকজন ডাক্তার নির্মল মাঝি বাবু, উনি দাঁড়িয়ে অনেক কথা বলছিলেন তোমার, অথচ এই মনে আছে সেই কুকুরের ডায়ালিসিস হয়েছিল এই সিস্টেমে। আবার অন্যদিকে চলে যাচ্ছে। আমি মানবের কাছে আসি, আমি সময় পেলে ব্যবস্থা করবে না, আমি সময় পেলে নিশ্চয়ই আসবো। তোমার আমি আসবো ফেলে দেবে, মহিলাদের বলবে না অবাঞ্ছিত চিৎকার হয়ে যাচ্ছে। না অবাঞ্ছিত চিৎকার হচ্ছে ভাই, প্লিজ। তৃণমূলে কল্যাণ ব্যানার্জিকে একটু আস্তে থামতে হবে একটু আস্তে প্লিজ আমি দুজনকেই বলবো থামতে। মানবের কাছে আসবো। একটা মিনিট ভাই, একটা মিনিট প্রীতম। আমরা আজকে আরে একজন করে বলো। আজকে উলুবেড়িয়ায় একটা মিনিট প্রীতম, আজকে উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে, উলুবেড়িয়াতে, প্রীতম একটু থামো,
প্রীতম একটু থামো, প্রীতম থামো একটু, প্রীতম একটা মিনিট। আজকে না, আমি মানবের কাছে আসছি। উলুবেড়িয়াতে একজন নার্সকে নির্যাতন করা হলো, তাকে ধর্ষণ করা হবে, তাকে রড ঢুকিয়ে দেওয়া হবে, হুমকি দেওয়া হলো। আচ্ছা দেখো মজার ঘটনাটা কোথায়, এবং তিনি হচ্ছেন অস্থায়ী ট্রাফিক গার্ডের কর্মী শেখ বাবুলাল তার নাম। এই শেখ বাবুলাল এবং তার সঙ্গের লোকেরা তারা বলার চেষ্টা করলো আমরা কিন্তু পুলিশের লোক। দেখো বারবার করে যে পুলিশ প্রশাসন বা যারা পাওয়ারফুল তারা এই পাওয়ার হোল্ডিংসটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। আচ্ছা তোমার পাশাপাশি চলে আসি, তুমি জানো সনাতন নস্কর বলে একজন সোনারপুরে তার মৃত্যু হয়েছে বক্স বাজানোর প্রতিবাদ করবার জন্য। আজকে আমি সোনারপুরের ঘটনার ছবি দেখাই, কালকে রাতে শব্দবাজি পোড়ানোর জন্য পুলিশে কাজ করেন একজন, যেটা ওনার দাবি করেছে আর কি। সে বলছে একজন মানে ছেলে, আর আমি ছবিটা একটু দেখাই, ভিডিও ফুটেজে যেভাবে মারা হচ্ছে সোনারপুরের ছবিটা একটু দেখি। মানব এই যে বারবার করে এই যে কথা বলো না, এর- ও আগে বলে কথা বলছিল, এর বলো যে ভিডিওটা CCTV টা রয়েছে আমরা দেখি। বেশ আমি মানবের কাছে আছি। মানব তুমি দেখো কিভাবে মারধর করা হচ্ছে। একজন সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে গেলে সংঘবদ্ধভাবে তার উপরে অ্যাটাক করা হচ্ছে। দেখো আমি ছোট্ট করে বলো, আমি সময় ছোট্ট একদম- মানে 2 মিনিটের বেশি 1 সেকেন্ড নেবো না। সেটা হলো গিয়ে একটা কথা, তুমি সোনারপুর চলে গেলে, আমি তোমাদের চ্যানেলে বহুবার বলেছি এটা আজকে গোটা রাজ্যের চিত্র। সোনারপুর অনেক দূরের ঘটনা। গত বৃহস্পতিবার দিনকে তোমার এই চ্যানেলের স্টুডিও থেকে ঢিলছোড়া দূরে দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন ব্যানার্জি ওরফে বাগান ব্যানার্জির দুজন সাকরেত, সুমন্ত দাস আর সাগর হালদার, ওখানকার রণজিৎ কর্মকার নামে এক ব্যক্তির গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলতে গেল। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে গেলে বলছে এটা সবাই আমার অনুগামী, মজা করে মেরেছে। এটা যদি মজা হয়ে থাকে তাহলে তো বলবো এই কাউন্সিলরকে আগে গ্রেপ্তার করা উচিত। এটা গোটা রাজ্যের চিত্র। 2 নম্বর ঘটনা যেটা নিয়ে এত বিতর্ক আর চেঁচামেচি হচ্ছিল, আমি খুব ছোট্ট করে কয়েকটা কথা বলি। যে তোমাদের চ্যানেলে আমি বহুবার বলেছি শস্যের মধ্যে যদি ভূত থাকে, যে শস্য দিয়ে ভূত ছাড়ানো হয়, তাহলে সেই শস্যের ভেতরে ভূত ঢুকে বসে আছে। ভূত ছাড়াবে কি করে? এই সিসিটিভি এত লাগাবে। আমাদের আইন ব্যবস্থাটা এতটাই ঠুনকো, যখন আরজিকরের রাত্রেবেলা লরি করে লোক গিয়ে আরজিকর ভাঙচুর করলো, পুলিশের কাছে যখন সিসিটিভি চাওয়া হলো, পুলিশের সেই সিসিটিভি খুঁজে পাওয়া গেল না। এমনকি সুপ্রিম কোর্টের কাছেও সম্পূর্ণ সিসিটিভি জমা দিতে পারলো না। আর 2 নম্বর কথা, প্রীতমদার কথার একটা উত্তর দিই। শেখ শাহজাহান ওখানে কি না আমি আসতে পারবো না ভাই, সাক্ষী মালিকের ক্ষেত্রে বুঝবুঝন না ওই তুতু ম্যামাই করে তার উত্তরটাও দিতে হবে না। আর একটা বড় সমস্যা, এক লাইনে বলবো, একটা বড় শেষ করব আজকের অনুষ্ঠান। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। একটা অনুরোধ করব, দল মত ধর্ম নির্বিশেষে এই ধর্ষণ বা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, না হলে ধর্ষণ কখনো বন্ধ হবে না। আজকে এখানেই শেষ করছি। হাল্লা বল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী খবরে নজর রাখুন ক্যালকাটা নিউজে।